এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ইভিনিং। তো আজকে আমরা বেসিক্যালি এই লাইভটাতে এসেছি বিসিএস স্ট্র্যাটেজি কোর্স নিয়ে কথা বলতে। বিসিএস স্ট্র্যাটেজি কোর্সটা এই ইন্টারেক্টিভ কেয়ার সেন্টারে যেটা লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অফ ইটস কাইন্ড বলা যায়। কারণ আমরা যে টাইপের কোর্সগুলো ইউজুয়ালি বিসিএস এর জন্য দেখে আসি সেগুলো হলো গিয়ে মোরলেস কন্টেন্ট কভার করে থাকে যে হ্যাঁ আমি সায়েন্স কোন টপিকগুলো পড়বো সেগুলো কিভাবে পড়বো, হয়তো ম্যাথসে অনেকগুলো টপিক বোঝানো হয়ে থাকে, ম্যাথ করানো হয়। বাট এই পার্টিকুলার কোর্সটা একটু ডিফারেন্ট। সো প্রথমে আমরা একটা কোর্সের ওভারভিউ দিয়ে নিই, কোর্সের ওভারভিউ দিয়ে তারপর হলো গিয়ে আমরা বাকি জিনিসগুলোতে চলে যাব যে কিভাবে প্রিলিমিনারি এবং রিটেন যদি টাইমে আমাদেরকে সাপোর্ট করে তাহলে হচ্ছে আমরা ভাইভা সহ একটু কভার করব। সো প্রথমে আমরা যদি চলে আসি যে এই কোর্সটা আসলে কিভাবে ডিজাইন করা এন্ড কি কি থাকবে। সো প্রথম কথা হলো গিয়ে আমাদের বিসিএস এক্সামটা হলো গিয়ে 3টে স্টেপে হয়। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি, যেখানে 200 মার্কের এমসিকিউ কোয়েশ্চেন্স থাকে। প্রিলিমিনারিতে প্রায় অংশগ্রহণ করে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ মানুষ। সেখান থেকে হয়তো 15,000 থেকে 20,000 টেকানো হয়। সো সাকসেস রেট কিন্তু খুব কম। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আপনার একটা এলিমিনেশন স্টেপ। সো এখানে আসলে পরীক্ষাটা নেওয়াই হয় কিছু সংখ্যক স্টুডেন্ট যাতে রিটেন এক্সাম দেয় সেজন্য। তো রিটেন এক্সাম হচ্ছে 900 মার্কের এক্সাম হয়, যেহেতু আমি শুধুমাত্র বিসিএস জেনারেল নিয়ে কথা বলছি। তো এখানে হচ্ছে 900 মার্কের এক্সাম হয়, 900 মার্কে আপনার 7টা ডিফারেন্ট সাবজেক্ট থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। এরপর হচ্ছে ভাইভাতে 200 মার্ক। তো প্রিলিমিনারির মার্কটা কিন্তু আপনার কোথাও কাজে আসছে না, শুধুমাত্র এই রিটেনের যোগ্যতা অর্জন করার জন্য এবং পরবর্তীতে ভাইভা দেওয়ার জন্য আপনার ইনিশিয়াল স্টেপটা হচ্ছে প্রিলিমিনারি। অ্যান্ড এই প্রিলিমিনারিটি কিন্তু আসলে টাফেস্ট স্টেজ আমরা যদি চিন্তা করে দেখি বিসিএস এর। তো এই পার্টিকুলার কোর্সটাতে আমাদের মেইন ফোকাস হচ্ছে কিভাবে প্রিলিমিনারিটা স্ট্র্যাটেজিক্যালি পড়ে কভার করা যায়। এখন স্ট্র্যাটেজিক্যালি পড়াটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। সো প্রথম যে কোয়েশ্চেনটা হচ্ছে, অনেকে বলে যে বিসিএস এক্সাম ইজি না হার্ড। অ্যান্ড আমি হলো গিয়ে প্রথম বিসিএস এই অ্যাপিয়ার দিয়ে হচ্ছে ফরেন ক্যাডারে 8ম স্থান অধিকার করেছি। তো অনেকে মনে করেন যে বলে যে ভাই আপনি হয়তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার জন্য জিনিসটা অনেক ইজি। আসলে কারোর জন্যই বিসিএস এক্সাম ইজি না। বিসিএস এক্সামটা সবসময় হলো গিয়ে হার্ডই আমি বলবো। হার্ড এই জন্য বলবো কারণ হলো গিয়ে এটা ডিপেন্ড করে যে আপনার প্রিভিয়াস স্টাডিটা কিরকম ছিল। সো আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনি হন, আপনার সায়েন্সের সুবিধা পাবেন। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা আপনার যদি স্টাডিটা হয় বাংলা লিটারেচার অথবা ইংলিশ লিটারেচারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুবিধা পাচ্ছেন ওই সব সাবজেক্টে। সো আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট এক্সামটা আসলে সবার জন্যই টাফনেসের লেভেলটা হচ্ছে ভ্যারি করে, কারোর জন্য একটু বেশি কঠিন, কারোর জন্য একটু কম কঠিন। তার জন্য একটু বেশি কঠিন তাকে একটু বেশি পড়তে হয়, যার জন্য একটু কম কঠিন তাকে একটু কম পড়লেও কভার করা যায়। বাট কম পড়ে কিন্তু আসলে কেউ বিসিএস কভার করতে পারে না, বড়জোর একটা দুইটা সাবজেক্ট। যেমন আমার জন্য ম্যাথ আর ইংলিশটা একটু ইজিয়ার ছিল, আমি বিয়েতে পড়েছি। তারপর 2018 লাস্টের দিকে আমি আইএলস জিআরই দুটাতে অ্যাপিয়ার করেছি। তো এগুলোর জন্য আমার কাছে ম্যাথ আর ইংলিশটা, বিসিএস এর ম্যাথ আর ইংলিশটা বেশ ইজিয়ার ছিল, বাট আমাকে কিন্তু অন্য জায়গায় বেশ ভালো এফোর্ট দিতে হয়েছে। বাট তাই বলে সবকিছু ছেড়ে এফোর্ট দেওয়ার দরকার হয়নি। এখন আমরা কোর্সে আসি, কোর্সে কি কি থাকছে। তো কোর্সে বেসিক্যালি যে জিনিসটা আমরা প্রথমে কভার করছি সেটা হচ্ছে আমাদের 31টির মতো লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস আছে। 31টা আমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাস। এর সাথে সাথে আমরা যেটা করছি, যারা এনরোল হবেন কোর্সে, আমরা প্রতি 2 সপ্তাহ বা 15 দিন পর পর বা 10 দিন পর পর একটি করে লাইভ ক্লাস নিচ্ছি। সো ইউজুয়ালি আপনি হলো যদি চিন্তা করেন, আপনি যদি কোর্সে এনরোল করেন, আপনি অ্যারাউন্ড 4 থেকে 5টি হচ্ছে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন। বাট এই জিনিসটা যতদিন পর্যন্ত পসিবল এক্সামের আগ পর্যন্ত, বা যারা এনরোল কন্টিনিউয়াসলি হতে থাকবেন তাদের জন্য কিন্তু এটা কন্টিনিউ হতে থাকবে। তো আপনার যদি কোনো প্রবলেম থাকে ইন আ সেন্স যে কোনো প্রবলেম, যেমন আমাদের অলরেডি 2টা লাইভ ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। সেখানে কিন্তু অনেকে তাদের রিটেন রিলেটেড বা ফ্রি হ্যান্ড রাইটিং এই টাইপের কোয়েশ্চেনগুলো বা এগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় এই টাইপের অনেক কোয়েশ্চেন করেছেন। সো এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা লাইভ ক্লাসে কভার করছি। সো নট নেসেসারিলি আমি বলবো না যে এটা শুধুমাত্র প্রিলিমিনারি ফোকাস, বাট লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে আপনি কিন্তু আপনার রিটেনের প্রিপারেশনটাও কিন্তু অনেকটুকু নিয়ে নিতে পারবেন। কারণ রিটেনের জিনিসটা হয় কি, অনেকের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় প্রবলেম থাকে আর কি। কেউ হয়তো ম্যাথসে একটু উইক, কারো হয়তো ইংলিশ রাইটিংটা উইক। তো ওই জিনিসগুলো থেকে আমরা ভাবে সাজেশন দিচ্ছি যে ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো শুনে যে কিভাবে কভার করতে হবে। বাট তারপরেও কিছু কিছু কমন প্রসিডিউর বা স্ট্যান্ডার্ড প্রসিডিউর কিন্তু ফলো করা যায়, যেগুলো ফলো করলে আমরা হচ্ছে কি আরেকটু সুন্দর মতো প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের যে 31টি রেকর্ডেড ক্লাস, এই রেকর্ডেড ক্লাসেসে আসলে কি কি কভার হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। তো এখানে প্রথমে যেটা হচ্ছে, আমরা হচ্ছে বিসিএস এ প্রিলিমিনারির একটা সিলেবাস আছে। এটা হয়তো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেনটা থাকে, মানে সিলেবাসটা যে কেউ মানুষ ডিটেলসে পড়ে না, এটা বোঝার একটা উপায় হলো কি, অনেকে কোয়েশ্চেন করে যে ভাই ম্যাথ কোন কোন চ্যাপ্টার পড়বো বা আইসিটি কোন কোন জিনিস পড়বো, এই টাইপের জিনিসগুলো থাকে, কোয়েশ্চেনগুলো থাকে। সো ম্যাথ কোন কোন জিনিস পড়বো, কোন কোন চ্যাপ্টার করবো বা কোথা থেকে করবো,
আপনি যদি সিলেবাসটা একটু ডিটেলসে দেখেন, তো এই একটু ডিটেলসে দেখলে আসলে প্রবলেম হওয়ার কথা না। যেমন আমি আমার সিলেবাসটা খুলে একটু বলছি আপনাদেরকে, যে যেমন আপনাদের সায়েন্সে, সরি, ম্যাথমেটিক্যাল রিজনিং যে 15 মার্কের ম্যাথ কোয়েশ্চেন আছে, সেই ম্যাথ কোয়েশ্চেনে যেমন 5টা ক্যাটাগরি করা আছে। সো ক্যাটাগরি আমার হচ্ছে 5টা। এই 5টা ক্যাটাগরিতে প্রত্যেক ক্যাটাগরি থেকে এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে পিএসসি ওয়েবসাইটে যে সিলেবাস, এখানে হচ্ছে আমাদের 3 মার্ক করে টোটাল 15 মার্কের কোয়েশ্চেন আসবে। এখন কথা হচ্ছে যে ভাই জ্যামিতি কি অনেক পড়া লাগবে, বা পরিমিতি, এই টাইপের জিনিসগুলো অনেকে একটু ভয় পায়, অ্যান্ড এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু কঠিনও হয়। তো তখন আমার কি করতে হবে? তো আপনি যদি একটু সিলেবাসটা ভালো মতো দেখেন, তাহলে দেখবেন যে এই এই 5টা ক্যাটাগরির একটা ক্যাটাগরি হচ্ছে আমার জ্যামিতি, অ্যান্ড জ্যামিতি কিন্তু ফুল কভার করতেছে। জ্যামিতি ফুল কভার করতেছে বলতে, কারণ এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র ও ঘনবস্তু। সো আপনারা যদি এই জিনিসটা একটু পড়েন, আপনাদের খুব সুন্দর মতো মনে হয়ে যাবে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা কিন্তু 50টা উপপাদ্য পড়েছি। 50টা উপপাদ্য আমরা পড়েছি, আর এই 50টা উপপাদ্য শুরু কোথা থেকে হয়েছিল? একদম শুরুতে যদি আমরা চিন্তা করি, একটা সরলরেখা, 180 ডিগ্রি সন্নিহিত কোণ, এগুলো যোগ করলে আমার কি হচ্ছে, এ আর বি যদি যোগ করে আমার হয়ে যাবে 180 ডিগ্রি। এরকম দিয়ে হচ্ছে হলো গিয়ে আমার শুরু হলো। এরপর আস্তে আস্তে আমরা ত্রিভুজের উপপাদ্যতে আসলাম। ত্রিভুজের অনেকগুলো আমরা অনুসিদ্ধান্ত পড়লাম, যেমন শীর্ষবিন্দু থেকে যদি লম্ব আঁকি, সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে হচ্ছে তৃতীয় বাহুটিকে 2 ভাগে, দুইটা সমান ভাগে ভাগ করে। এরকম হচ্ছে হলো কি উপপাদ্য ছিল। তারপর আমাদের উপপাদ্য ছিল বৃত্তর, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এই টাইপের কিন্তু আমরা উপপাদ্যগুলো পড়ে আসছি। তো এই উপপাদ্যগুলো পড়ে রাখা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যদি আপনি হচ্ছে হলো গিয়ে ম্যাথসে ভালো করতে চান। সো আমার প্রথম কথা হচ্ছে, যেটা আমি মিন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিসিএস সিলেবাস আসলে কোনো অথৈ সাগর না। অথৈ সাগর হয়ে যায় যখন আপনি লিটারেচারে আসবেন, তখন আসলে সাগরের মধ্যেই পড়ে যাবেন। বাট এর আগ পর্যন্ত আমাদের কিন্তু বিসিএস এর সিলেবাসটা অথৈ সাগর হচ্ছে না। তো কিছু কিছু জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি, যেগুলো সিলেবাস ফলো করে কিন্তু আমি মার্কগুলো তুলে নিয়ে আসতে পারবো। সো এখন আপনি হয়তো বলবেন যে অনেক সময় ত্রিকোণমিতি চলে আসে, সাইন থিটা, কস থিটা, এই টাইপের জিনিসপত্র আমরা দেখি এক্সামে, বাট খুবই রেয়ার। 35 থেকে 43 বিসিএস পর্যন্ত, 44 বিসিএস পর্যন্ত যদি আমরা কোয়েশ্চেন দেখি, কয়টা ত্রিকোণমিতি কোয়েশ্চেন বা এসেছে, বড় যে 2বার বা 3বার এসেছে, অ্যান্ড ওই 3টা যে কোয়েশ্চেন খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন আসে। বাট আপনি চিন্তা করে দেখেন, এই 1 মার্কের জন্য আপনার এত এত ত্রিকোণমিতি পড়া, বা যারা আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ড, ওরা কি আবার হচ্ছে ত্রিকোণমিতি নতুন করে বুঝে ওগুলা সলভ করা, অনেক টাইম নষ্ট হবে। সো এর চেয়ে ভালো হচ্ছে হলো গিয়ে আমরা বাকি যে 14 মার্ক থাকে, বা আমি ধরে নিই যে 2 মার্ক আমি পাবোই না এখানে, তো সেটা বাদ দিয়ে আমি হচ্ছে প্রিপারেশন নিব। তো কথা হচ্ছে হলো কি, এখন আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য যে আমরা আইডেন্টিফাই করি, তো এই কোর্সটাতে বেসিক্যালি আমি বুঝিয়েছি যে কোন কোন জায়গাগুলোতে আমার ইনিশিয়ালি হিট করতে হবে। ইনিশিয়ালি হিট করে আমাকে আগে মার্কটা কনফার্ম করতে হবে। মার্কটা কনফার্ম করা এই জন্য জরুরি, কারণ ম্যাথ যদি আপনি, সে ফর এক্সাম্পল ম্যাথসে আপনি অনেক উইক, বাট ম্যাথসে আপনি 2 মাস চেষ্টা করলেন, 2 মাস যদি আমরা চেষ্টা করি, তাহলে হচ্ছে হলো গিয়ে যেটা দেখবো, সিলেবাসটা তো আবার যাই। প্রথম জিনিসটা হচ্ছে বাস্তব সংখ্যা, গসাগু লসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি। এরপর আছে এটা হচ্ছে আমার পাটিগণিতের পার্ট। এরপরের পোর্শনটা আছে বীজগণিতের সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, এগুলো হচ্ছে কি বীজগণিতের পার্ট। 3 নম্বর জিনিসটা হচ্ছে সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা, এই টাইপের জিনিসগুলো, এগুলো কিন্তু কাইন্ড অফ বীজগণিতের পার্টই বলা যায়। এর পরের পার্টটা হচ্ছে জ্যামিতি, আর লাস্টে হচ্ছে সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা, এগুলো একটু হায়ার টাইপের জিনিস। তো এই 5টা ক্যাটাগরি কিন্তু আমাকে পড়তে হবে। তো আমি 5টা ক্যাটাগরির ম্যাথ যদি পড়ি, 15 মার্ক, কেউ কখনো আপনাকে বলে না যে ম্যাথসে 15তে আপনাকে 15 নিয়ে আসতে হবে। ম্যাথসে আমাদের টার্গেট থাকবে কত? ম্যাথসে আমরা হয়তো এখানে 12 যদি হয় খুব ভালো, আপনার যদি প্রিপারেশন ভালো হয়, আমরা 12-13 টার্গেট করবো, বাট আমাদের এই টার্গেটটাও থাকতে হবে যে আমি 10-এর নিচ পাবো না। ম্যাথসে কিন্তু এই জিনিসটা নিয়ে আসা আমাদের জন্য অনেক ইজিয়ার। ম্যাথসে ইজিয়ার, বাট আপনি যদি একটা লিটারেচারের কোশ্চেন বলি, ইংলিশ লিটারেচার থেকে আমাদের 15 মার্কের কোশ্চেন আসে। ইংলিশ লিটারেচারে যে এলিজাবেথান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড, এই পিরিয়ডে 15 মার্ক থেকে আপনি কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না
সবগুলো ক্যাটাগরিতে করে কিন্তু প্রায় 50টা থেকে 60টা করে কোয়েশ্চেন দেওয়া আছে। সো আপনি যদি মনে করেন যে মেন্টাল অ্যাবিলিটির কোয়েশ্চেনগুলো কিভাবে আগে করা আছে, আগে করা যদি থাকে অ্যান্ড আমি যদি পরীক্ষার হলে ওই জিনিসটা দেখি, তাহলে খুব সুন্দর মতো আমি কি করতে পারবো, জিনিসটা সলভ করতে পারবো। তো এখানে আমি এই পার্টিকুলার ওয়েবসাইটটাকে কিভাবে ইউজ করতে হবে এটা কিন্তু আমি লাইভ ক্লাসে দেখিয়েছি, বা অন্যান্য হচ্ছে হলো গিয়ে ভিডিও, রেকর্ডেড ভিডিও সেখানেও কিন্তু কভার করা হয়েছে। এরপরে হচ্ছে হলো গিয়ে এটা ছিল ম্যাথসের পার্ট। সো ম্যাথসের ওভারভিউটা যদি আমি বলি, আমরা ক্লাস 9-10 বই ফলো করতে পারি। 9-10 বই আসলে যদি 9-10 বই ফলো করেন তখন আপনি দেখবেন যে এই যে আমি সিলেবাসটার কথা বলেছি সবগুলো চ্যাপ্টার কিন্তু 9-10 বইয়ে নেই আসলে। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি 7-8 বইগুলো দেখবেন, তখন দেখবেন যে 7-8 বইগুলো থেকে অনেকগুলো চ্যাপ্টার আছে। সো ওই চ্যাপ্টারগুলো বাছাই করে করে নিয়ে আপনি যে সলভ করে ফেলবেন তাহলেই এনাফ। এখন কথায় আসি যে বিসিএস প্রিলিমিনারিতে যে টাইপের কোয়েশ্চেনগুলো দেয়, তো ম্যাথসগুলো যেটা যেভাবে করতে হয় একটু চিন্তা করে দেখেন, পাটিগণিত বলেন, বীজগণিত বলেন বা জ্যামিতি বলেন, ইউজুয়ালি অনেকগুলা ম্যাথ স্টেপে স্টেপে করতে হয়। স্টেপে স্টেপে করা বলতে কি যে একটা ম্যাথ করতে হয়তো হচ্ছে আমাকে 2-3টা স্টেপ লাগতেছে। যেমন প্রফিট লসের একটা ম্যাথ, যে এত পার্সেন্টে বিক্রি করলে 20% লস হবে, বাট এত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। এই টাইপের কোয়েশ্চেন থাকে, তখন দেখা যায় আমাকে 2টা বা 3টা স্টেপে ম্যাথ করতে হয়। বাট বিসিএস এর এক্সামের ম্যাথগুলা ইউজুয়ালি 2 স্টেপের মধ্যে আমরা করে ফেলতে পারি আর কি। সো খুব যেহেতু প্রিলিমিনারি, আপনাকে হাতে ম্যাথটা করতে হচ্ছে না। সো আপনি যেটা করবেন কি সেটা হচ্ছে হলো কি, একটু ইজি থেকে মিডিয়াম এই হার্ড লেভেলের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবেন। একদম এক্সট্রিম হার্ডগুলো আমরা কখনোই সলভ করার দরকার নেই, কারণ এক্সট্রিম হার্ড আপনাকে প্রিলিমিনারিতে দিবে না, রিটেনে আসতে পারে, রিটেনের জন্য প্রিপারেশন নিতে পারেন। এরপরে কথা হচ্ছে প্রিলিমিনারিতে আমাদের সময় থাকে 2 ঘন্টা, 2 ঘন্টায় 200টা অ্যান্সার করতে হয়। সেখানে অনেকে ম্যাথসে হচ্ছে অনেক স্লো। ম্যাথসে স্লো বলতে কি আপনি ক্যালকুলেশন করতে টাইম লাগে যেহেতু আপনার ক্যালকুলেটর নেই। তারপর হচ্ছে হলো গিয়ে আপনার হয়তো ম্যাথ বুঝতে প্রবলেম হয়। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো থাকবেই, এই টাইপের প্রবলেম অনেকের থাকবে যারা হচ্ছে ছোটবেলা থেকে ম্যাথসে উইক, এটা হতেই পারে, খুবই নর্মাল। তো আপনাকে এই জিনিসগুলো ওভারকাম করতে হবে যাতে আপনি অ্যাটলিস্ট মিনিমাম 10-11 মার্ক এক্সামে তুলে নিয়ে আসতে পারেন। সো ম্যাথস যদি আপনি ভালো করে করতে চান, সে ফর এক্সাম্পল ম্যাথসে আমি 10-11 তুলতে চাই বাট আমার ম্যাথসে উইক, তখন আপনি চিন্তা করে দেখেন আপনাকে কি করতে হবে। এখন ধরেন আপনাকে আমি একটা জিনিস বললাম 27x81 হয়তো পরীক্ষা হলে আপনাকে করতে হবে, দেখা যাবে যে এই গুণটা করতে আপনার অনেক সময় চলে যাচ্ছে 1-2 মিনিট। সো আবার গুণ ভুল হলে কিন্তু ম্যাথ ভুল, ম্যাথ মিলবে না। সো এই টাইপের জিনিসগুলো আপনাকে কিভাবে ক্যালকুলেশন ফাস্ট করতে হয় সেগুলো নিয়ে কিন্তু আমি রেকর্ডেড ভিডিওসে কথা বলেছি। এটা একটা ফ্যাক্টর ছিল। তারপর হচ্ছে আমরা কোন কোন ম্যাথগুলো প্র্যাকটিস করব, সেই ম্যাথগুলো কিভাবে প্র্যাকটিস করব। এখন একটা কথার অঙ্ক যদি আমি আজকে দেখি, কথার অঙ্ক দেখে সে ফর এক্সাম্পল আমি এটা হাতে ধরে বসে বসে সলভ করতেছি। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে এ বি সি তিনজন একটা কাজ করে হচ্ছে হলো গিয়ে যথাক্রমে 5, 6 ও 7 দিনে। এ ও বি প্রথমে কাজটা শুরু করলো, তারা হচ্ছে সে ফর এক্সাম্পল 2 দিন কাজ করলো, তারপর সি এসে জয়েন করলো, তারপর কাজটা কতদিনে শেষ হবে। এরকম একটা কোয়েশ্চেন সে ফর এক্সাম্পল আপনাকে দিলাম। তো এই টাইপের প্রবলেমগুলো আপনি কিন্তু যদি খাতায় করতে যান আপনার কিন্তু 1-1.5 পেজ লেগে যাবে, কারণ আপনি ঐকিক নিয়ম ইউজ করবেন, তারপর যোগ করবেন, বিয়োগ করবেন, অনেক কিছু আছে এখানে। সো এই টাইপের ম্যাথগুলো কিভাবে মুখে মুখে করতে হয় ওই জিনিসটা আপনাদেরকে আয়ত্তে আনতে হবে। অ্যান্ড এখানে কিন্তু প্রত্যেকের স্ট্র্যাটেজি আবার ডিফারেন্ট হবে, কারণ আমি একভাবে মনে রাখি, আপনি হয়তো ম্যাথ করতে করতে নিজের মতো করে ডেভেলপ করে ফেলবেন। বাট তারপরেও এগুলো নিয়ে কিন্তু আমরা লাইফ ক্লাসেও কথা বলেছি, সামনে হচ্ছে আরও বলবো যে আমরা আসলে এই ম্যাথগুলো কিভাবে একটু ইজিলি সলভ করা যায়, তো বা ম্যাথের স্ট্র্যাটেজিগুলো আমরা কিভাবে নিতে পারি যাতে হচ্ছে আমরা 10-11 মার্কের মতো তুলে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সো এই ছিল আমাদের ম্যাথসের জিনিসটা। মেন্টাল অ্যাবিলিটি আমি যেটা বললাম, মেন্টাল অ্যাবিলিটিতে 2-3 টাইপের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি। নিউমেরিক্যাল অ্যাবিলিটি বেসিক্যালি আপনাকে বিভিন্ন সিরিজ টিরিজ দিয়ে দিবে, সেই সিরিজগুলো হচ্ছে হলো গিয়ে আপনি ফিল আপ করবেন নাম্বারের ইয়ে বুঝে। তারপর থাকে ভার্বাল, আর থাকে অ্যানালিটিক্যাল কিছু বা সিচুয়েশনাল কিছু আমরা বলতে পারি। সো এই টাইপের বিভিন্ন অ্যাবিলিটি টাইপের কোয়েশ্চেন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ভার্বাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, সবগুলো কোয়েশ্চেনই থাকবে। আপনি হচ্ছে চাইলে যে বাজারে যে গাইড বইগুলো আমরা পাই সেগুলো আপনি সলভ করতে পারেন। সেই সাথে আমি ওয়েবসাইট বলেছি, একটা ওয়েবসাইট যদি শেষ করে ফেলতে পারেন এই ওয়েবসাইটটা, তাহলে হচ্ছে আমার মনে হয় না যে আপনার খুব একটা প্রবলেম হবে, কারণ এখানে আপনার কোয়েশ্চেনের পরপর সলিউশন দেওয়া আছে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো লাইফ ক্লাসে আমি থাকবো আপনাদের সাপোর্টে।
সো এই মেন্টাল অ্যাবিলিটি কিন্তু চিন্তা করে দেখেন আপনি যে 15-15 হচ্ছে হলো গিয়ে 30 মার্কে, এখানে যদি আপনি 20-22 তুলে ফেলতে পারেন কোনোভাবে ভালো মতো প্র্যাকটিস করে একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে, তাহলে কিন্তু আপনার ম্যাসিভ একটা অ্যাডভান্টেজ, ম্যাসিভ একটা কম্পিটিটিভ এজ পাচ্ছেন বাকিদের তুলনায়। সো এটা যেমন থাকবে, এরপরে একটা মেজর কোয়েশ্চেন থাকে আইসিটি নিয়ে। আইসিটি কোথা থেকে পড়বো, অ্যান্ড আইসিটি নিয়ে ভয় থাকাটা খুবই নর্মাল। কারণ হচ্ছে হলো গিয়ে 40 বা 38তম বিসিএস থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন অনেক কঠিন হচ্ছে। আইসিটির কোয়েশ্চেনটা কঠিন হচ্ছে, সায়েন্সের কোয়েশ্চেনটাও কঠিন হচ্ছে। সো আইসিটির কোয়েশ্চেনটা কঠিন হবে এটা কাইন্ড অফ এখন গিভেন হয়ে গিয়েছে, যে সবার মধ্যে একটা ভীতি ঢুকে গিয়েছে যে আইসিটির কোয়েশ্চেনটা কঠিন হবে অথবা ম্যাথসের কোয়েশ্চেনটা কঠিন হবে। সো ম্যাথসের কোয়েশ্চেন বা বিজ্ঞানের কোয়েশ্চেনটা কঠিন হবে। সো আইসিটির কোয়েশ্চেন কঠিন হতে পারে, খুবই স্বাভাবিক। আইসিটির কোয়েশ্চেনে থাকবে তাও 15 মার্ক। এই 15 মার্কের কোয়েশ্চেনে কঠিন কখন লাগে আপনাদেরকে? যখন আপনি অনেকগুলো পারতেছেন না, কয়টা যেগুলো দাগাচ্ছেন সেগুলো থেকে ভুল হচ্ছে, তখন দেখা যায় যখন আপনার মার্কটা 15তে 4-5-এ নেমে আসছে। ধরেন আপনি এক্সাম দিয়ে বাসায় এসে দেখলেন যে আপনার 15টা, আপনার আইসিটির প্রিপারেশন অনেক ভালো ছিল, বাট আপনি দাগানোর পরে নেগেটিভ মার্কিং নিয়ে দিয়ে আপনার নাম্বার থাকতেছে 4 অথবা 5 15তে। সো সেই ক্ষেত্রে আপনার জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং হয়ে যায়, কারণ আমিও এত আইসিটি পড়েছি, কোয়েশ্চেন কমন পড়ে নাই, যেগুলো পড়েছি ওখানে এক দু একটা কনফিউজিং ছিল, আমি দাগিয়ে ফেলেছি, তো ভুল হয়ে গিয়েছে। সো হতেই পারে, খুবই নর্মাল। বিসিএস এক্সামে আপনি একটাতে ধরে যাবেন 10, ওটাতে যে আপনি 10ই পাবেন নট নেসেসারিলি, ওটাতে আপনি 15তে 15 তুলতে পারেন, আবার 10 আশা করে গিয়ে 5ও পেতে পারেন, এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে আমাকে প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে যাতে এই 4-5-এর প্রবাবিলিটিটা আমরা একটু ওভারকাম করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি বিসিএস এর কোয়েশ্চেনের প্যাটার্নগুলো একটু দেখি, তাহলে আমরা দেখবো যে বিসিএস এর কোয়েশ্চেন যতই কঠিন হোক না কেন, তারপরেও কয়েকটা টাইপের কোয়েশ্চেন প্রতি বছর না আসলে প্রতি 2 বছরে বা 3 বছরে 2বার করে আসে। তো কি টাইপের কোয়েশ্চেন? যেমন হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, এটা ইউজুয়ালি অনেক সময় থাকে। ইদানিং একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে হলো গিয়ে আপনার হচ্ছে হলো গিয়ে বাইনারি আর নর্মাল নাম্বার হচ্ছে কনভার্সন, এরকম থাকে। সো বাইনারি, যেমন আমি এই যখন কোর্সটা আমি করি, কোর্সের ম্যাটেরিয়ালসগুলো রেডি করছিলাম, যখন আমি ভিডিও বানাচ্ছিলাম, তখন আমি বলছিলাম যে ক্লাসের ভিডিওর সময় একবার বলেছিলাম যে এই জায়গা থেকে 44তম আমাদের কোয়েশ্চেন আসতে পারে, অ্যান্ড অ্যাকচুয়ালি এসেছে কিন্তু কনভার্সনটা। সো এই টাইপের কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে বাইনারির পরে আমার আসে ওই যে লজিক গেট যেগুলা, অ্যান্ড, অর, নর, এগুলো থাকে। তারপর আমার বিভিন্ন ওয়েবসাইটের জিনিসপত্র থাকে, যে কোনটি হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এই টাইপের কোয়েশ্চেন থাকে, বা কোনটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, কোনটি ই কমার্স ওয়েবসাইট, এগুলো থাকে। এখন এগুলো আপনাকে যদি ডিটেলসে পড়তে হয়, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা একটু চলে যাবেন কোথায়? বিসিএস এর সিলেবাসে। সিলেবাসে যেয়ে দেখবেন ওখানে আপনার কম্পিউটার থেকে 10 মার্কের কোয়েশ্চেন আসে, আর মডার্ন আইসিটি যেগুলো সেখান থেকে 5 মার্কের কোয়েশ্চেন আসে। এই হচ্ছে আপনার 15 মার্কের কোয়েশ্চেন। তো কম্পিউটার থেকে কোয়েশ্চেন আসা বলতে কম্পিউটারের একদম পেরিফেরালস, যেটা হচ্ছে কিবোর্ড, মাউস, ইনপুট আউটপুট ডিভাইস, এগুলা, কম্পিউটার আর্কিটেকচার, হার্ড ডিস্ক, এএলইউ ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই টাইপের কোয়েশ্চেনগুলো থেকে আসে। কম্পিউটারের পারফরমেন্স কীভাবে আমরা মেজার করি, এখানে কিন্তু সব কিছু আপনার করে দেওয়া আছে। সো কয়েকটা জায়গাতে আপনি দেখবেন কি যে সিলেবাসটা লাস্টে ইত্যাদি লেখা আছে, আবার সব জায়গায় ইত্যাদি নেই। যেখানে ইত্যাদি আছে মানে সিলেবাসটা ওখানে শেষ হয় নাই, এই টাইপের জিনিসগুলো থেকে আরো কোয়েশ্চেন আসা পসিবল, মানে যে টপিকগুলো এখানে সিলেবাসে দিয়ে দেওয়া আছে তার বাইরে থেকে আসতে পারে, বাট অনেক সময় এটা হয় না বলতে কি, আপনার যেমন সাইবার ক্রাইম, রোবোটিক্স, এই টাইপের জিনিসগুলো আমাদের কি হয়, এই টাইপের জিনিসগুলো যেটা সিলেবাসে দেওয়া আছে, আমি হয়তো একটা বা দুইটা বই পড়লাম, সেই বই থেকে যা আসে ইউজুয়ালি এর বাইরে আমার আসলে খুব বেশি করার কিছু নেই, বাট পড়ে গেলে আপনি কমন পেয়ে যাবেন। এখন অনেকে পরীক্ষার পরে দাবি করে যে আমাদের বই থেকে কমন পড়েছে, সে দাবি করে আমাদের বই থেকে এতটা কমন পড়েছে, বাট এতগুলো বই তো আপনার পক্ষে আসলে পড়া পসিবল না। তো আপনি 3-4-5টা বই থেকে যদি খালি আইসিটি পড়েন, তাহলে আপনি বাকি জিনিসগুলো কখন পড়বেন? সো এই টাইপের জিনিসগুলো থাকে। সো আমার টার্গেট হচ্ছে যে আপনাকে এখানে 15তে 12-13 পাওয়ানো আমার আইসিটিতে টার্গেট না। টার্গেট হচ্ছে আমরা যদি 15তে ওই ম্যাথের মতোই কোনোভাবে যদি 10-11 নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ পাবো। সো এভাবে হচ্ছে আমরা আইসিটিটাও প্রিপারেশন নিতে পারবো। আর সায়েন্সের ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান 5-5-5 15 মার্কের কোয়েশ্চেন আসে। এই 15 মার্কের কোয়েশ্চেনটাও আমরা একটু ডিটেলসে দেখে নিলে মোরলেস কোয়েশ্চেনগুলো কভার করবো, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করব, বা কিভাবে হচ্ছে হলো গিয়ে আপনার এই পার্টিকুলার এরিয়াতে আপনার মডেল টেস্ট সলভ করে তারপর হচ্ছে আমরা ভালো করতে পারি, সেটা আমাদেরকে একটু শেখানো হয়েছে কোর্সের ভিডিওতে আমরা ডিটেলস বলেছি।
আচ্ছা আমি দেখি লাইভে কোনো কোয়েশ্চেন এসেছে কিনা এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা অনেকগুলো কোয়েশ্চেন এসেছে। আচ্ছা ওকে। আচ্ছা সো এখন যদি আমরা এর বাইরে চলে যাই, এরপরে আমাদের আর কি কি আছে, লিটারেচার যেটা হচ্ছে হলো গিয়ে একটা আহ, অনেক টাফ জিনিস, যেটা বলবো টাফ বিকজ কারণ এখানে হচ্ছে হলো গিয়ে আপনার সিলেবাস অনেক বড় অ্যান্ড লিটারেচার কভার করতে হচ্ছে হলো গিয়ে অনেক টাইম লাগে অ্যান্ড প্রচুর পড়তে হয়, কারণ আপনি পড়বেন ভুলবেন জিনিসটা এরকম। সো আমরা ইংলিশ লিটারেচারের কথাই আসি। ইংলিশ লিটারেচারে আমাদের ইউজুয়ালি 15 মার্কের কোয়েশ্চেন আসে থাকে। সো 15 মার্কের কোয়েশ্চেন যদি আসে, এই 15 মার্কের কোয়েশ্চেন আমার কোথা থেকে আসতেছে, এলিজাবেথান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত যে কোনো জায়গা থেকে 15 মার্কের কোয়েশ্চেন আসবে। এখন এখান থেকে যেমন কিছু কোয়েশ্চেন কমন আসে, যেমন হচ্ছে রোমান্টিক এজ থেকে কোয়েশ্চেন থাকেই, শেক্সপিয়ার থেকে আপনার কোয়েশ্চেন থাকেই। তারপর হচ্ছে ইদানিং যেটা করে, আগে যেটা করতো বিসিএসে 38তম পর্যন্ত যেটা হয়েছিল, তখন ইউজুয়ালি করতো যে এটি কোন টাইপের গ্রন্থ বা এই গ্রন্থটি কে লিখেছেন বা এটা টপিক কি ছিল, এই টাইপের করতো। বা 40তম বিসিএসে যাওয়ার পরে যেটা দেখলাম সেখানে হচ্ছে হলো গিয়ে 3-4টা কোটেশনস দিয়ে দেয় আপনার, যে এই কোটেশনসটা হচ্ছে হলো গিয়ে আপনি কে লিখেছে বা কোন গ্রন্থে কে কাকে ডায়লগটা দিয়েছে, এই টাইপের জিনিসগুলো আমাদের থাকে আর কি ইংলিশ লিটারেচারে। সো এগুলা কিন্তু আপনি যদি লিটারেচারের স্টুডেন্ট না হন, প্রথম কথা হচ্ছে আপনি সব সাহিত্যিকের নামই জানেন না, তারপর তাদের বইয়ের নাম জানেন না, বইয়ের নাম জানলেও কোনটা কোন টাইপ সেটাও মনে রাখতে পারেন না, তারপর হচ্ছে ওই বইয়ের কোটেশন আবার মনে রাখতে হবে, এত ডিটেলসে যে পড়া কিন্তু আসলেই কষ্ট। তো লিটারেচারে আসলে আমাদের 15 মার্কের মধ্যেও যে আমরা বলতাম না যে 10-11 টার্গেট করতেছি, এখানে 10-11 টার্গেট করাটাও আসলে অনেক টাফ। 10-11 তুলতে পারলে আপনি অনেক ভালো তুলতে পারবেন, বাট এখানে যদি আপনি দিন শেষে 6 থেকে 8 মার্কের মতো তুলে আসতে পারেন, তাহলে কিন্তু আমি বলবো যে আপনার জন্য মোর দেন এনাফ। কারণ আমাদের টার্গেটটা হচ্ছে আমরা এমন জিনিসগুলোতে মার্ক তুলবো যেগুলোতে হচ্ছে হলো গিয়ে কম পরিশ্রম করে মার্ক বেশি তোলা যায়। সো ইংলিশ লিটারেচারে এই 15 মার্কের মধ্যে 6-8 যদি তুলতে হয়, তাহলে হচ্ছে হলো গিয়ে আমাদের সব রাইটার গণহারে পড়ার আসলে দরকার পড়ে না। সো আমরা কি পড়বো, এই 15টা কোর্স থেকে যদি 15 মার্ক থেকে যদি আমি 6-8 নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে যে পার্টিকুলার রাইটারগুলো বেছে বেছে পড়তে হবে বা যে ইম্পর্টেন্টগুলো বেছে বেছে পড়তে হবে সেগুলোই পড়ে নিব। আবার সব রাইটারের, ধরেন একটা রাইটার 10টা বই লিখেছে, তার 10টা বইয়ের 10টাই কিন্তু সবসময় ইম্পর্টেন্ট না, 10টা বইয়ের মধ্যে হয়তো বা 2-3টা ইম্পর্টেন্ট। তো সেই 2-3টা ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করে আমাকে ওই 2-3টা মনে রাখলেই হবে, কারণ যদি সব মনে রাখতে চাই ইভেনচুয়ালি আমার কিছুই মনে থাকবে না। সো এখানে আমরা কোন কোন জিনিসগুলো বা কোন কোন রাইটারের লেখাগুলো পড়বো, কোন কোন পিরিয়ডে বেশি ফোকাস করব, এগুলো কিন্তু আমি লাইভ ক্লাসে বলেছি, প্লাস আমাদের ম্যাটেরিয়ালসও কিন্তু দেওয়া হয়েছে মার্ক করে, যে আপনারা এই পার্টিকুলার সাহিত্যিকদের পড়লে হয়তো আমাদের 6-8 বা 9-8 10 মার্ক তোলা হয়তো পসিবল, গ্যারান্টি দেওয়া পসিবল না, বাট হয়তো পসিবল ইজিলি। এরপর আমরা যদি চলে আসি বাংলা লিটারেচার, বাংলা লিটারেচার যেমন 20 মার্কের কোয়েশ্চেন থাকে, 20 মার্কের কোয়েশ্চেন আমার থাকে প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 মার্ক, এবং আধুনিক যুগ থেকে হচ্ছে 15 মার্ক। সো এই যে কোয়েশ্চেনগুলো আসে 5 মার্ক 15 মার্কের কোয়েশ্চেন, এখানেও আপনাকে বুঝতে হবে যে সিলেবাসটা কোথায় কম কোথায় বেশি, কোন জায়গা থেকে ওরা বেশি দেয়। তো প্রাচীন ও মধ্যযুগ যেটা হয়, সিলেবাসটা ছোট, 5 মার্কের কোয়েশ্চেন, এখানে পড়লে আপনি ইজিলি 3-4 তুলে নিয়ে আসতে পারবেন, কারণ সিলেবাসটা কি ছোট। অ্যান্ড যেহেতু সিলেবাসে বলে দেওয়া আছে এখান থেকে 5 মার্কের কোয়েশ্চেন আসবে, আপনি এই জিনিসটা 6-7 বার রিডিং পড়েন, 5-এর মধ্যে আপনি 3-4, কপাল ভালো থাকলে 5-এ 5ও চলে আসতে পারে। কিন্তু আধুনিকে আবার সিলেবাস এত বড়, ওই যে ইংলিশে যে প্রবলেমটা হয় আধুনিকে এখানে সেম প্রবলেমটা হবে। কোন রাইটার, সব রাইটারের নামই আমি জানি না, কে কোন বই লিখেছে, কোনটি কোন টাইপের বই, এগুলো আসলে মনে রাখা, আবার কোনটি কোন টাইপের সাহিত্যকর্ম, যেমন কোনটা উপন্যাস, কোনটি কাব্য, কোনটি প্রবন্ধ, এইসব ক্লাসিফিকেশন মনে রাখা কিন্তু অনেক কষ্ট, মানে স্পেশালি আমার মতো। আমি আসলে খুব বেশি লিটারেচার পড়িনি বা আমার আইডিয়াও এই নিয়ে অনেক কম, সো আমি প্রচুর টাইম স্পেন্ড করেছি লিটারেচারের পিছনে, বাট খুব একটা যে লাভ করতে পেরেছি এরকম না। বাট ওই যে 6-8 মার্ক, 6-5, মানে ইংলিশে প্রবলি আমার 40 প্রিলিমিনারিতে মার্ক ছিল 6, আর বাংলাতে প্রবলি 9-10-এর মতো ছিল আর কি আমার, অ্যাজ ফার এজ আই রিমেম্বার। সো এই জিনিসগুলো আমাকে কি করতে হবে,
কাভার করতে হবে, কাভার একটু চিন্তা ভাবনা করে পড়ে কাভার করতে হয়। অ্যান্ড এখান থেকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই পার্টিকুলার রাইটার বা এই পার্টিকুলার টাইপ থেকে কোয়েশ্চেন আসে। যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ একটা আসার প্রবাবিলিটি, একটা বা দুইটা আসার প্রবাবিলিটি অনেক বেশি। বা আমাদের যেসব রাইটার আছে জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, এদের থেকে আসার চান্সেস বেশি। এরপর আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, যারা একদম ফেমাস, সবচেয়ে বেশি ফেমাস, এদের থেকে কোয়েশ্চেন অনেক বেশি আসে। সো এখান থেকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ, এই রাইটারগুলো পড়লে আমার হয়তো একটু কম পড়তেছি, বাট এই রাইটারগুলো যদি আমি বারবার রিভাইজ করতে থাকি, আমি প্রাচীন ও মধ্যযুগ থেকে 3-4 পাবো, আধুনিক যুগ থেকে হয়তো 8-9 তুলে নিয়ে আসতে পারবো। সো আমাদেরকে এইভাবে আসলে জিনিসগুলো পড়তে হয়। এখন আপনি যদি টানা সবকিছু পড়তে থাকেন, পরীক্ষার হলে কিন্তু আপনার মানে মনে করে অ্যান্সার দাগে আসাটা কিন্তু অনেক টাফ। আচ্ছা, সো এরপরে যদি আমরা চিন্তা করি অন্যান্য সাবজেক্টের ব্যাপারে, সব সাবজেক্ট নিয়ে যেহেতু ওভারভিউ দিচ্ছি বা কোর্সে আমরা কি কি ডিটেলস কথা বলছি, তো কোর্সে বেসিক্যালি এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা অনেক ডিটেলসে কথা বলেছি যে কোন বই থেকে পড়বো, কোন বই থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি ধরেন পড়ে যাচ্ছেন, এখন কোন ইনফরমেশনটা ইম্পর্টেন্ট আপনাকে বুঝতে হবে। এগুলো বোঝার ট্রিক্স অ্যান্ড টিপস কিন্তু আমরা কোর্সে ডিটেলসে আলোচনা করেছি, লাইভ ক্লাসে। অনেকে অনেক প্রবলেম থাকে, রেগুলার তারা কোয়েশ্চেন করে, আমরা কিন্তু ওখানে আসলে অ্যান্সার দিয়ে থাকি ওটা। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমার জেনারেল নলেজ। জেনারেল নলেজে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট থাকে জিনিসগুলো, সেটা হলো গিয়ে সাম্প্রতিক বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট থাকে। বাট জেনারেল নলেজে কিন্তু আবার অনেক ক্লাসিফিকেশন আছে। যেমন বাংলাদেশ বিষয়াবলী যেটা থাকে, বাংলাদেশ বিষয়াবলীর প্রায় হলো গিয়ে আপনার 30 মার্কের কোয়েশ্চেন। এই 30 মার্কে কিন্তু 9টা ভাগে ক্যাটাগরাইজ করে 30 মার্কের কোয়েশ্চেন আসে। যেমন বাংলাদেশের ইতিহাস থেকে 6 মার্কের কোয়েশ্চেন, তারপর হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা 3-3-6 মার্কের কোয়েশ্চেন, সংবিধান থেকে 3 মার্কের কোয়েশ্চেন, 6 মার্ক, এরকম কোয়েশ্চেন থাকে আর কি। সো ক্লাসিফিকেশনটা আপনারা সিলেবাসে দেখলে বুঝতে পারবেন। বাট একটা জিনিস থাকে যে এই জেনারেল নলেজ কি আসলে আপনাকে কেউ পড়াতে পারবে? তো অনেকেও কোয়েশ্চেন করে থাকে যে কোচিংয়ে যাবো নাকি যাবো না, কি পড়বো না, বা একটু বাংলাদেশ বিষয় বলে পড়ান, আন্তর্জাতিক বিষয় বলে পড়ান। বাট একটু সিম্পলি চিন্তা করে দেখি যে এখানে আসলে কিন্তু কেউ পড়ালে ডেফিনেটলি ভালো, আপনি একটি গাইডলাইন পাচ্ছেন, গাইডলাইনটা ইম্পর্টেন্ট, বাট পড়া কিন্তু আপনার নিজেকে পড়তে হবে। কারণ জেনারেল নলেজ আপনার, সে ফর এক্সাম্পল সংবিধানের 25-এর ক ধারায় কি আছে, এটা কিন্তু আপনাকে কেউ বলে দিবে না, কেউ আপনাকে মুখস্থ করায় দিতে পারবে না, এটা আপনাকে নিজেকে পড়ে নিতে হবে। বা আবার সংবিধানের যে এতগুলো আর্টিকেল 153 পর্যন্ত, সো এতগুলো কিন্তু আপনার, বা 7টি পরিচ্ছেদ আছে, এগুলো কিন্তু আপনার আসলে সবগুলো কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। তো সবগুলো মনে রাখতে না পারলে আপনাকে কি করতে হবে, যেগুলো আসলে ইম্পর্টেন্ট সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। যেমন সংবিধানের জন্য আমাদের হলো গিয়ে সকলের জন্য সমতা ইম্পর্টেন্ট, আমাদের পররাষ্ট্রনীতি সেটা হয়তো ইম্পর্টেন্ট, আমাদের পরিবেশ সংরক্ষণ সেটা হয়তো ইম্পর্টেন্ট। সো এই টাইপের জিনিসগুলো আমাকে বুঝতে হবে। বা পাবলিক সার্ভিস কমিশন এক্সাম নিচ্ছে, এদেরটা ইম্পর্টেন্ট, সাংবিধানিক পদগুলো ইম্পর্টেন্ট, বা রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী, কত নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ক্রাইটেরিয়া সেট করা আছে, এগুলো হয়তো আমাকে জানতে হবে। সংবিধান সংশোধনী অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসগুলো কিন্তু আমাকে আসলে জানতে হয়। সো আলটিমেটলি আমার কিন্তু এত পড়া লাগে না, আমি জাস্ট সিলেক্ট করে করে এই পার্টিকুলার জিনিসগুলো আমি কিন্তু পড়ে ফেললে আমার কভার হয়ে যায়। একইভাবে রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, 3-3-6 মার্কের কোয়েশ্চেন, এগুলো কিন্তু খুব বড় সিলেবাস না। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কিন্তু পড়তে হলে আপনাদের ধরেন বড়দের 8-10 পেজ পড়তে হবে, বাট এই 8-10 পেজ পড়ে কিন্তু আপনি 3 মার্ক কভার করে নিয়ে আসতে পারতেছেন। কিন্তু যখন আমাদের জাতীয় পুরস্কার, বিশিষ্ট ব্যক্তিত্ব, এই টাইপের কোয়েশ্চেন থাকে, এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব, বা এই টাইপের পড়াগুলো আমরা কিভাবে পড়বো, এত এত ইনফরমেশন। সো আমার সাজেশন আছে এই টাইপের ইনফরমেশন একদমই পড়ার দরকার নেই। পরীক্ষার হলে যদি যেগুলো পড়ে যাচ্ছে যদি কপালে থাকে লাগবে, খুব বেশি ফোর্সফুলি আসলে আমি কপালে লাগাতে পারবো না এটা। তো যেটা করবো, বাংলাদেশ এরকম আন্তর্জাতিক বিষয়বলী আছে, সো আন্তর্জাতিক বিষয়বলী যেটা হয়, আন্তর্জাতিক বিষয়বলী যেরকম 20 মার্কের কোয়েশ্চেন আসে, সেখানেও ক্লাসিফাই করা থাকে। তো সেটাও হলো গিয়ে আপনার ওই ক্লাসিফিকেশন অনুযায়ী দেখে নিতে হবে। এখানে সাম্প্রতিক অনেক বেশি আসে, কোনো বছর সাম্প্রতিক কম আসে, বাট ডাজন্ট ম্যাটার। আপনি যদি সাম্প্রতিক পড়ে যান আর যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করে পড়ে যেতে পারেন, মোরলেস আপনি এখানে 20-12-13 ইজিলি তুলে ফেলতে পারবেন। এরপর আরও কোয়েশ্চেন থাকে, যেমন হলো গিয়ে ভূগোল থেকে। সো ভূগোল নিয়ে অনেকে কোয়েশ্চেন থাকে, আসলে ভূগোলের সিলেবাসটা বোঝাও একটু কষ্ট। ভূগোলের সিলেবাসটা যদি আমরা একটু ব্যাক করি, হ্যাঁ, ভূগোল হচ্ছে 10 মার্কের কোয়েশ্চেন থাকে। এই 10 মার্কের কোয়েশ্চেন হচ্ছে আপনাকে 5টা ক্যাটাগরি থেকে 10 মার্কের কোয়েশ্চেন আসে আর কি। সো এখানে হচ্ছে 2-2-2 করে
কিন্তু এখানে কিন্তু আবার আপনার সিলেবাসে ক্লাসিফাই করা আছে। সো এই সিলেবাসে যে ক্লাসিফাই করা আছে, এটার জন্য কোন ম্যাটেরিয়াল পড়তে হবে এটা কিন্তু আমরা বলে দিয়েছি যে আপনি একটি ম্যাপ নিয়ে বসবেন। ডেফিনেটলি ম্যাপটা সাথে রাখা অনেক ইম্পর্টেন্ট, কারণ ভিজুয়ালাইজ করতে অনেক ইজিয়ার হয়। আমরা ইউটিউব চ্যানেল সাজেস্ট করেছি যে এই পার্টিকুলার চ্যানেলগুলো আপনারা দেখেন, দেখলে আপনার হয়তো মনে একটু বেশি থাকবে, কারণ অনেক ইনফরমেশন তো। সো যদি আমি ভিডিও দেখি আমার কাছে হয়তো ইনফরমেশনগুলো বেশি মনে থাকে। তারপর হচ্ছে হলো গিয়ে ভূগোলের এছাড়াও থাকতে পারে হচ্ছে আপনার কোন বইটা পড়বেন, এগুলো কিন্তু আমরা ক্লাসে লাইভ ক্লাসে কিন্তু রেগুলার ডিসকাস করছি। আচ্ছা, সো এইখানে 10 মার্ক কোয়েশ্চেন, তো এই জেনারেল নলেজের 60 মার্ক কোয়েশ্চেন থেকে আপনি যদি অ্যারাউন্ড 55 to 60% মার্কসও তুলতে পারেন, অ্যারাউন্ড ধরেন 60-এর মধ্যে 35 থেকে 42 মার্ক তুলে নিয়ে আসতে পারেন, আপনার জন্য কিন্তু মোর দেন এনাফ। সো আপনাকে সব পড়া লাগবে না, আপনাকে বেছে বেছে একটু চিন্তা করে একই জিনিস বারবার ফোকাস করে পড়া লাগবে, তাহলে তো আপনাদের জন্য এক্সামে জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এরপরে এর বাইরে আসলে আমাদের তেমন কিছু সিলেবাস নেই, বাকি থাকে গ্রামার। গ্রামার হচ্ছে ওর বাংলা থেকে থাকে 15 মার্ক, ইংলিশ থেকে থাকে হচ্ছে 20 মার্ক। সো বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার এগুলোও কিন্তু আপনারা খুব ইজিলি পড়ে কভার করে ফেলতে পারেন। এই ইংলিশ গ্রামার ছোটবেলা থেকে যেগুলো প্র্যাকটিস করে আসছেন সেগুলোই আবার একটু প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, কভার হয়ে যাবে। কোন বই থেকে একটু নতুন ম্যাটেরিয়াল সাজেস্ট করেছি এগুলো থেকে করবেন, হোপফুলি হয়ে যাবে। বাংলা গ্রামার হচ্ছে আপনি বোর্ডের বই থেকে পড়বেন, আর আরও কোন কোন বই থেকে পড়তে হবে সবই হচ্ছে আপনার সাজেস্ট করে দেওয়া আছে। তো আপনারা হচ্ছে এগুলো পড়ে ফেলবেন, পড়ে ফেলে আসলে আপনাদের প্রিলিমিনারিটা খুব একটা কঠিন হবে না। এখন আসি হচ্ছে হলো গিয়ে প্রিলিমিনারি পোর্শনটা তো গেল, এখন আমরা আসি হচ্ছে রিটেনের পোর্শনে। আচ্ছা, সো রিটেনের পোর্শন যদি আমরা চিন্তা করি, যেহেতু আমরা বলেছি যে এই কোর্সে আমরা রিটেন নিয়েও অনেক কিছু কথাবার্তা বলেছি, সো রিটেন নিয়ে যে কথাবার্তাগুলো আমরা বলেছি সেটার একটু ওভারভিউটা আমি দিচ্ছি। সো রিটেন এক্সামের সিলেবাস হচ্ছে অনেক বেশি বড় বলতে, কারণ এখানে আপনাকে খাতাতে লিখতে হবে, কিন্তু খাতাতে লিখতে হবে মানে আপনাকে অনেক ডিটেলসে জানতে হবে। প্রিলিমিনারির মতো আপনার আন্দাজে দাগায় হয়তো একটা হয়ে যেতে পারে, 50-50 করলাম, অপু 10-20 করলাম, বাট এটা কিন্তু আসলে রিটেনে পসিবল না। রিটেনে আপনাকে খাতায় লিখেই তারপর আসতে হবে। এখন কথা হচ্ছে খাতায় তো সবাই সেম জিনিসই লিখবে। ধরেন আমাদের সময় ইস্যু এসেছিল হচ্ছে আপনার ইউএস চায়না ট্রেড ওয়ারের প্রভাব। সো এটা কিন্তু ঘুরে ফিরে সবাই কাছাকাছি সিমিলার জিনিসই লিখবে। তো এর মধ্যে থেকে আপনাকে ইউনিক হতে হবে, ইউনিক হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি একটু চিন্তা করেন আপনার ইউনিক হওয়ার জায়গাটা কোথায়। ম্যাথসে হচ্ছে আমাদের ম্যাথস আর মেন্টাল অ্যাবিলিটি যদি আমরা দেখি রিটেনের কথায় 100 মার্কের কোয়েশ্চেন থাকে, আবার হচ্ছে হলো গিয়ে আমার সায়েন্সে হচ্ছে 100 মার্কের কোয়েশ্চেন থাকে, এই হচ্ছে আমার 200 মার্কের কোয়েশ্চেন। এর বাইরে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ অ্যাফেয়ার্স 200 মার্কের কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 100 মার্কের, বাংলা থেকে হচ্ছে হলো গিয়ে 100 মার্কের 200 মার্কের কোয়েশ্চেন, ইংলিশ হচ্ছে হলো গিয়ে আমার 200 মার্কের কোয়েশ্চেন। আচ্ছা, সো এই যদি আমাদের কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে হলো গিয়ে আমাকে এখান থেকে কভার করে নিয়ে আসলে পড়তে হবে, সরি রিটেনে ভালো করতে হবে। এই জায়গাটাতে আমি হচ্ছে হলো গিয়ে চাইলে, আমি যদি চাই আমি কিন্তু আসলে অনেক ভালো মতো লিখতে পারি, লেখাটা একটু ইউনিক হলে কিন্তু আপনার ভালো মতো চলে আসবে। আপনি সিম্পলি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনার হচ্ছে 200 মার্কের কোয়েশ্চেন থাকে, 10টা কোয়েশ্চেন থাকে 20 মার্ক করে, কোয়েশ্চেনে আবার ক্লাসিফিকেশন থাকে, ক খ থাকে, সেগুলোতে আপনাকে 200 মার্কে অ্যান্সার করতে হবে। আপনাকে সময় দেওয়া হচ্ছে 4 ঘন্টা, 4 আওয়ার্স। এই 4 আওয়ার্সের মধ্যে বেসিক্যালি আপনাকে 240 মিনিটে দেওয়া হচ্ছে। এই 240 মিনিটে আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে 200 মার্কের। সো অন অ্যাভারেজ আপনি কিন্তু 1 মার্কের জন্য 1 মিনিট বা 1 মিনিটের চেয়ে একটু বেশি পাচ্ছেন, 1.2 মিনিটস করে পাচ্ছেন। সো 1.2 মিনিটস করে যদি আপনি পান 1 মার্কের জন্য, সো 5 মার্কের জন্য বেসিক্যালি আপনি 6 মিনিট পাচ্ছেন, 10 মার্কের জন্য 12 মিনিট পাচ্ছেন। এখন কথা হচ্ছে বিসিএস এর খাতাগুলা, যে খাতাগুলো দেয় আমাদের সেগুলো হচ্ছে A6 বা লিগাল পেজের খাতা, সাইজের খাতা। সো সেখানে কিন্তু আপনাকে এত বেশি লেখা পসিবল না। আপনি 6 মিনিটে বড় জোর কতটুকুই লিখতে পারবেন, আপনার হাতের লেখা ধরে নিলাম সুপার ফাস্ট, বাট তারপর আবার আপনাকে হাতের লেখাটা সুন্দর করতে হবে। তারপর হয়তো আপনাকে কোনো কোনো কোয়েশনে ম্যাপ, চার্ট এগুলো যদি আপনি জানা থাকে দিতে পারলে খুবই ভালো। সো এগুলো আপনাকে জানা থাকতে হবে, A6 সাইজের পেপার ভরতে হবে, আপনাকে কিন্তু খুব বেশি লেখার স্কোপ কিন্তু আপনি পাচ্ছেন না।
তো এত কম স্কোপের মধ্যে কিভাবে আপনার খাতাটা অ্যাট্রাকটিভ করা যায়, হয়তো আপনার খুব সুন্দর একটা মানে ক্যাচি লাইন দিয়ে হয়তো আপনি স্টার্ট করতে পারেন, সেটা কিভাবে করতে পারেন, বা আমি ডেটা কোয়েশ্চেন কোনটা আসবে আমি তো জানি না, তাহলে আমি কোন ডেটা মুখস্থ করবো বা কোন চার্ট পড়বো বা কোন ম্যাপটা আমি পড়ে যাব। সো এগুলা কিন্তু কোয়েশ্চেন থাকে, বাট জিনিসটা কিন্তু খুব বেশি কঠিন না। যেমন অনেকে সিম্পল জিনিস, যে আমাদের সময় যেটা এসেছিল, আমার পার্সোনাল এক্সাম্পল আমি বলি। তো যেটা এসেছে সেটা হচ্ছিল কি আপনার 1947 সাল থেকে 1971 সালে বিভিন্ন যে স্টেজগুলো ছিল আমাদের লিবারেশন ওয়ারের, সেগুলোর হচ্ছিল গিয়ে আমাদের এক্সপ্লেন করতে বলেছিল। সো ওই পার্টিকুলার জিনিসটাতে অনেকে আপনারা লেখা শুরু করতে পারেন যে 1952 সালের ভাষা আন্দোলন, তারপর হচ্ছে 54 সালের নির্বাচন, তারপর হচ্ছে হলো গিয়ে আপনার 56তে সংবিধান, তারপর হচ্ছে হলো গিয়ে আপনার 65 66 ওই সময়ে যুদ্ধ, প্লাস হচ্ছে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। তো এই টাইপের জিনিসগুলো আমাদের চলে আসে। কিন্তু এই জিনিসটা লেখার আগে আমি খুব সুন্দর মতো যেটা করেছিলাম, খাতায় হচ্ছে হলো গিয়ে আমরা যেমন পাওয়ার পয়েন্ট স্লাইডে টাইমলাইন বানাই, আমি আমার খাতায় এরকম টাইমলাইন বানিয়েছিলাম। কিরকম টাইমলাইন? জাস্ট খাতার এখান থেকে এ পর্যন্ত দাগ দিয়েছি, জাস্ট কিছু না, নিচের ইভেন্টগুলো হচ্ছে একটা গ্রাফের থ্রুতে দেখাচ্ছি। যেমন হচ্ছে 1952 এখানে লিখেছি ভাষা আন্দোলন, ওকে। তারপর হচ্ছে লোকে 1954 এখানে লিখেছি নির্বাচন, যুক্তফ্রন্ট জিতে ওখানে। তারপর হচ্ছে 1956 পাকিস্তান সংবিধান পায়। এরপর হচ্ছে 6 দফা, এরপর হচ্ছে আপনার 11 দফা, এরপর হচ্ছে আপনার গণ অভ্যুত্থান, এরপর হচ্ছে 70-এর নির্বাচন। এরকম একটা টাইমলাইন আমি কিন্তু এঁকেছি। সো এই জিনিসটাই কিন্তু অনেকে অনেকভাবে লিখবে। অনেকে হয়তো খাতায় ডিটেলস লিখে যাবে যে আমাদের স্টেজগুলো হচ্ছে এটা 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 এটা। কিন্তু কথা হচ্ছে আপনি একটু যদি এক্সামিনারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, এক্সামিনার সাইকোলজির কথা চিন্তা করেন, সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা মানুষ হয়তো একজন এক্সামিনারকে হয়তো 100 বা 200টা খাতা দেওয়া হয়, অ্যান্ড মাসাল্লাহ আমরা কিন্তু অনেক বেশি লিখি। সো যেহেতু আমরা অনেক বেশি লিখি, অনেকে দেখা যায় 4 ঘন্টায় 50 পেজ, 60 পেজ, 70 পেজ, 80 পেজ পর্যন্ত লিখে ফেলে। তো একটা মানুষ 200টা খাতা, 80 পেজের 200টা খাতা, হয়তো তাকে 1 মাস টাইম দেওয়া হবে দেখার জন্য। এত কিন্তু ইজি না, কারণ যারা আপনার খাতা দেখবে তাদের কিন্তু অফিস আছে, হয়তো কেউ ইউনিভার্সিটির টিচার, কেউ হয়তো আমাদের বিসিএস এর এই অফিসার, তারা হয়তো দিন শেষে এসে আপনার খাতাগুলো নিয়ে বসবে। তো এই খাতাগুলো যদি আপনি এক্সামিনারের সাইকোলজির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, সে কিন্তু ডেফিনেটলি চাবে আপনার খাতায় কোনো ইউনিক জিনিস আছে কিনা সেটার উপর দেখে মার্ক দিতে। সো আপনি যদি খাতার শুরুতে অ্যান্ড খাতার ওভারঅল প্রেজেন্টেশনে, নট নেসেসারিলি আমি বলছি যে আপনার হাতের লেখা খুব সুন্দর হতে হবে, একদম মুক্তার মতো হাতের লেখা দরকার, এরকম দরকার নেই। কিন্তু আপনার স্টার্টিংয়ে হয়তো আপনি আমার একটা কথা লিখলেন, যে জিনিসটা পড়ে এক্সামিনার হয়তো ভাবতেছে যে এই ছেলেটা বা এই মেয়েটা এই টপিক নিয়ে জানে বা তার লেখা অনেক সুন্দর, একটা পজিটিভ মেন্টালিটি সেট করা। এরপর যত খাতার ভেতরের দিকে যাবে আপনার হাতের লেখা তত বাজে হতে থাকবে, আপনার কন্টেন্ট তত খারাপ হতে থাকবে, কারণ আমরা শুরুর দিকে কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি ভালো লিখি, লাস্টেগুলো কোয়েশ্চেনগুলো সময়ের অভাবে আমরা কম লিখি। সো এখানেও কিন্তু আবার টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো যত ভিতরের দিকে যাবে তখন যদি আপনি এরকম একটা চার্ট দেখেন, বা খুব সুন্দর মতো খুব সিম্পল জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। তো ওই জিনিসগুলো যদি আপনারা প্রেজেন্ট করতে পারেন খাতায়, বা বাংলাদেশের ম্যাপ আঁকতে আপনাদের হয়তো 20 সেকেন্ড সময় লাগবে, এটাই বারবার বলি যে আপনার কিন্তু একদম হুবহু সেম হওয়ার দরকার নেই, বাট আমি বাংলাদেশের ম্যাপটা যদি একটু এঁকে কিছু ধরেন দেখায় দিতে পারি, দ্যাটস মোর দেন এনাফ। কারণ আপনাকে কেউ খাতার মধ্যে চাচ্ছে না, এটা ম্যাপ আঁকার কন্টেস্টে আপনি বসেননি, আপনি একটা বিসিএস এক্সাম দিতে বসছেন, আপনার নলেজ টেস্ট করতেছে, আপনি ওই রকম লিমিটেড টাইমে কিভাবে কোয়েশ্চেনগুলো হ্যান্ডেল করতেছেন সেটাও কিন্তু আসলে দরকার। এরপর হচ্ছে আপনাকে 200 মার্কের অ্যান্সার কিন্তু আপনাকে এভাবে করে আসতে হবে। আপনি ডেটা পড়লেন, ডেটাগুলো এমনভাবে পড়েন যে, বা ডেটা কোয়েশ্চেনগুলো এমনভাবে লিখেন যাতে ইভেনচুয়ালি আপনাকে ডেটাটা ইউজ করতেই হয়। যেমন আমি লাইফ ক্লাসে বলেছি যে ধরেন বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কোয়েশ্চেন যদি আসে, সেই কোয়েশ্চেনে কিন্তু আমরা যদি চাই, আমরা চাইলে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা লিখতে পারি। আবার যদি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আসে, সেটাতেও কিন্তু আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা লিখতে পারি। বাংলাদেশ বিশ্বের জন্য একটা রোল মডেল, সেখানে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা লিখতে পারি। সো আমরা অ্যাকচুয়ালি ডেটাগুলো পড়বো, ভালো মতো পড়লাম, বাট এই জিনিসগুলো পরীক্ষার হলে এমনভাবে ইউজ করব, বা খাতার অ্যান্সারগুলো আমি এমনভাবে লিখবো যাতে আমাকে ওই ডেটাটা ইউজ করাই লাগে। ঠিক আছে? সো ডেটা নিয়ে আমাদের চিন্তা করেন যে আমি কোন ডেটা পড়বো না পড়বো দরকার নেই, আপনি 10টা ডেটা পড়েন, খাতা এমনভাবে লিখেন যাতে ওই টেবিল বা ওই চার্টটা আপনাকে ইউজ করার দরকার হয়। সো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে অনেকে আসে যে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে অনেকে কোয়েশ্চেন থাকে, যে ইংলিশে আমরা হচ্ছে হলো গিয়ে কীরকম কোয়েশ্চেন করবো, সো বা ইংলিশে আমরা কীভাবে লিখবো, ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক নিয়ে অনেকে কোয়েশ্চেন থাকে, আর স্বাভাবিকভাবে আমরা ইংলিশে একটু উইক। সো ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিংটা কিন্তু কাভার করা অত কঠিন না। সো জিনিসটা হচ্ছে আপনাকে একটু ভোকাবুলারিটা একটু স্ট্রং হতে হবে, প্লাস হচ্ছে হলো গিয়ে আপনাকে
ভোকাবুলারি স্ট্রং হতে হবে, প্লাস আপনার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা লেখার ক্যাপাবিলিটিটা একটু ভালো হতে হবে, তাহলে কিন্তু আপনি লিখে ফেলতে পারবেন। সো ভোকাবুলারি ভালো করার জন্য আমরা কিন্তু ম্যাটেরিয়াল সাজেস্ট করেছি। আমরা একটা ওয়ার্ড লিস্ট সাজেস্ট করেছি, সেটা হচ্ছে ব্যারন্স 333। কেউ যদি আরও পড়তে চায় তার জন্য আরও বেশি সাজেস্ট করেছি। এই ওয়ার্ড লিস্টগুলো যেটা হয় সেটা হচ্ছে খুবই কমনলি ইউজড, অ্যান্ড আমরা রেগুলার যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলোর একটু আপগ্রেডেড ভার্সন। সো এই ওয়ার্ডগুলো পড়লে আপনি রেগুলার যে লেখাগুলো লিখি ওখানে কিন্তু আমরা কভার করে ফেলতে পারি। আচ্ছা, সো এই ব্যারন্স 333 ওয়ার্ড যে আমরা পড়বো, এটা আমরা ইউজ করবো খাতায়। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমাকে জানতে হবে। তো সেগুলো জানার জন্য আমি হচ্ছে হলো গিয়ে যেই গ্রামারের ম্যাটেরিয়ালসগুলো সাজেস্ট করছি প্রিলিমিনারির জন্য, ওগুলো কভার করবেন। তারপর আমি সাজেস্ট করছি আইএলস এর বই পড়ার জন্য, সেগুলো নিয়েও কিন্তু আমরা লাইভ ক্লাসে ডিসকাস করেছি, সামনে আরও করব। তো এগুলো কিন্তু আপনাকে পড়ে নিয়ে রেগুলার প্র্যাকটিস করে কিন্তু আপনি হ্যান্ড রাইটিংটা ডেফিনেটলি ভালো করতে পারেন। এরপর আমরা সাজেস্ট করেছি আপনাকে বিভিন্ন আর্টিকেল পড়ার জন্য। আর্টিকেলটা শুধুমাত্র আমরা যে রেগুলার অনেকে যারা বাংলা পেপার পড়ে, ইংলিশ ডেইলি স্টার পেপার পড়ে বা আপনার বিজনেস স্ট্যান্ডার্ড পড়ে, এর বাইরেও কিন্তু আমরা আর্টিকেল সাজেস্ট করছি আপনার ইকোনমিক্স ম্যাগাজিন থেকে, তারপর হচ্ছে হলো গিয়ে আপনার ফোর্বস থেকে পড়তে পারেন, তারপর দ্য ডিপ্লোম্যাট থেকে পড়তে পারেন। সো এই টাইপের রিসোর্সেস ইউজ করে আপনি কিন্তু আপনার অ্যাটলিস্ট লেখার স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক উপরে নিয়ে যেতে পারবেন। সো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর জিনিসটা হয় কি, যে আপনি যখন পড়তে থাকবেন, পড়তে পড়তে আপনি যখন ভাবটা বুঝে ফেলবেন যে হ্যাঁ এই জিনিসটা এরকমই, বা এই জিনিসটাকে আমি এভাবে লিখলে ভালো হয়, তাহলে কিন্তু তখন কিন্তু আসলে আপনার অত ডিটেলসে পড়ার দরকার নেই। তখন আপনি দু একবার বসবেন, ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশনটা একটু প্র্যাকটিস করবেন যে কীভাবে ভালো লেখা যায়, অনেক কাজে দিবে। এরপর আমাদের যেমন ট্রান্সলেশন থাকে খুব বেশি ইম্পর্টেন্ট, 25-25-50, আরেক জায়গায় হয়তো 20 মার্ক থাকে। সো 70 মার্ক আমার পুরো বিসিএস এর রিটেন এক্সামের মধ্যে 70 মার্ক কি থাকতেছে, আমার শুধুমাত্র ট্রান্সলেশনে থাকতেছে। সো এই ট্রান্সলেশনটা আমাকে কি করতে হবে, ডেফিনেটলি ভালো করতে হবে। ট্রান্সলেশন কীভাবে প্র্যাকটিস করব, অনেকে দেখা যায় যে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে যায়, যেটা আসলে খুবই বড় একটা মিস্টেক। সো ভাবানুবাদ আমি করবো, আবার মিনিং চেঞ্জ করা যাবে না। এগুলো কিভাবে করবো, এগুলো কিন্তু আপনাদেরকে সাজেস্ট করা হয়েছে যে আপনারা পেপার দেখে নিজেরা প্র্যাকটিস করেন। এরপরে পেপারে যেহেতু বাংলা ভার্সনে থাকে প্রথম আলোর, যেমন ইংলিশ ভার্সন থাকে, বাংলা ভার্সন থাকে। সো আপনি ইংলিশটা দেখে মানে একবার অনুবাদ করে নিয়ে বাংলাটা পড়ে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় ইমপ্রুভ করা যেত। সো এই টাইপের অনেক টাইপের স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আমরা রিটেনের জন্য একই সাথে প্রিপারেশন নিতে পারি। আর্টিকেলগুলো যখন পড়বেন ডেফিনেটলি আপনার সাম্প্রতিককালের অনেক জেনারেল নলেজও কভার হবে। কোনো আর্টিকেল যদি আপনার ভালো লাগে অনলাইনে, আপনি কিন্তু সেভ করে রেখে দিতে পারেন। সো এগুলা কিন্তু আসলে খুব বেশি কঠিন কিছু না, আপনাকে জাস্ট একটু রেগুলার থাকতে হবে, একটু কনসিস্টেন্ট থাকতে হবে। সো এই টাইপের জিনিসগুলো নিয়ে পুরো কোর্সটা ডিজাইন করা হয়েছে। অ্যান্ড লাইভ ক্লাসগুলো হোপফুলি আপনারা জয়েন করবেন, মানে কোর্সে যদি জয়েন করেন ডেফিনেটলি লাইভ ক্লাসগুলো জয়েন করলে আপনাদের যে কনফিউশনগুলো আছে বা আপনাদের ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা আসলে কভার করে ফেলবো। আচ্ছা, ওকে, এখন দেখি, একজন জিজ্ঞেস করেছেন যে কোর্সের লাইভ ক্লাসে কি কি প্রবলেম সলভ করা হবে। লাইভ ক্লাসে প্রবলেম কি কি সলভ করা হবে, যেহেতু এটা একটা স্ট্র্যাটেজি কোর্স, আপনার যে কোনো প্রবলেম, যেহেতু আমি হচ্ছে লোকে সব সাবজেক্টই মোরলেস কভার করেছি, আপনার যদি ম্যাথমেটিক্সে কোনো প্রবলেম থাকে, কোনো পার্টিকুলার চ্যাপ্টারের প্রবলেম থাকে, ধরেন আপনি বললেন যে আমার জ্যামিতিতে প্রবলেম, আমার জ্যামিতি আধা ঘন্টা 40 মিনিট আপনার দেখানো দরকার। সো এটা জ্যামিতিতে অনেকেরই প্রবলেম থাকে, সো সেখানে হচ্ছে লোকে আমরা দেখাতে পারবো। এরপর হচ্ছে সে ফর এক্সাম্পল আপনার আইসিটিতে প্রবলেম, আইসিটি বা বিজ্ঞানের প্রবলেম, আপনি বললেন যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা যেই টপিকগুলো আপনার বোঝা ইম্পর্টেন্ট সেগুলো আমরা বোঝাতে পারবো, বা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমরা, যেটা আমি বলেছি নেক্সট লাইভ ক্লাসের আগে হচ্ছে আমি ম্যাটেরিয়াল শেয়ার করে দিব, যে টপিক আইডেন্টিফাই করেছে এই টপিকগুলো কোনোভাবেই মিস দেওয়া যাবে না। সো ওগুলো হচ্ছে লোকে আমরা পড়বো। তারপর হচ্ছে লোকে আপনার ইংলিশ যদি কোনো পার্টিকুলার টপিক থাকে, যেমন ক্লজে থাকতে পারে, প্রিপোজিশনে থাকতে পারে। এরপর হচ্ছে আপনার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো হচ্ছে ট্রান্সফরমেশনের প্রবলেম থাকতে পারে। সো ওগুলো কিন্তু আমরা চাইলেই, আপনারা যদি এক্সাম ইয়েতে চান, আপনারা আগে আমাকে নোটিফাই করে দিলে আমি হচ্ছে আপনাদের লাইভ ক্লাসে এগুলো সলভ করে দিতে পারবো। এরপর একটা কোয়েশ্চেন এসেছে যে নন ক্যাডার চাকরিগুলোর বর্তমান পরিস্থিতি কেমন। সো নন ক্যাডার চাকরিগুলো অ্যাকচুয়ালি বেশ ভালো, কারণ নন ক্যাডার চাকরিগুলো যদি আমরা দেখি, আমরা যদি বিসিএস এর এখন পে স্কেল দেখি, সেখানে আমাদের অনেকগুলো গ্রেড আছে। সো আমরা যারা ক্যাডার হচ্ছি তারা কিন্তু নবম গ্রেডে ঢুকছি। সো অনেক নন ক্যাডার জব কিন্তু নবম গ্রেডেও আছে, দশম গ্রেড, 11, 12, 13। এখন প্রবাবলি 44তম বিসিএস থেকে শুনলাম যে যখন অ্যাপ্লিকেশন নিচ্ছে তখনই আপনি নন ক্যাডারে ইন্টারেস্টেড কিনা সেই কোয়েশ্চেনটা করে দিচ্ছে। সো এই টাইপের যেই নন ক্যাডার পোস্টগুলো আছে সেগুলোও কিন্তু বেশ ভালো, অনেক সুযোগ সুবিধা এখানে আছে। সো এখানে আসলে যে নন ক্যাডার নবম গ্রেডে যদি আপনি পান, আপনার যে খুব আশাহত হওয়ার ব্যাপার এরকম না, ডেফিনেটলি অনেক মানে জব থেকে
অন্যান্য গভর্নমেন্ট জব থেকেও কিন্তু নন ক্যাডার জবগুলো কিন্তু ভালো। তো নবম এখানে কিন্তু আপনার আসলে আস্তে আস্তে আরো উপরের লেভেলে যাওয়ারও সুযোগ আছে। সো সে ফর এক্সাম্পল আপনি নবম গ্রেড থেকে ঢুকলেন, হয়তো আপনি একদম প্রথম গ্রেডে যেতে পারবেন না, বাট আপনি অষ্টম সপ্তম ষষ্ঠ এই পর্যন্ত আপনি কিন্তু যেতে পারবেন। সো আপনার কিন্তু আসলে এটার সাথে সাথে আপনার স্যালারি যেমন ইনক্রিজ হবে, আপনার সুযোগ সুবিধাও বাড়বে। এছাড়া আপনার বিভিন্ন যে প্রোগ্রাম ট্রেনিংগুলো থাকে, কনফারেন্সগুলো থাকে, হয়তো সেগুলো অ্যাটেন্ড করার প্রবাবিলিটি কিন্তু আপনার বেড়ে যাবে। সো নন ক্যাডারের মধ্যে আপনি যদি শুরুর দিকে থাকেন, নবম গ্রেডের পোস্টগুলো আসলে খুবই ভালো অ্যান্ড অনেক সুযোগ সুবিধা। আচ্ছা, সো একজন কোয়েশ্চেন করেছেন যে বিসিএস প্রস্তুতি দিয়ে কি ব্যাংক জবের প্রস্তুতি কভার করা সম্ভব? সো এখানে একটা জিনিস হচ্ছে যে বিসিএস এর প্রস্তুতি যদি আপনি নিয়ে নেন, ব্যাংক জবের প্রস্তুতি অবশ্যই কভার করা সম্ভব। বাট ব্যাংক জবের যে প্রস্তুতিগুলো আছে, আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংক, যেহেতু সবচেয়ে ব্যাংকগুলোর এক্সামের মধ্যে সবগুলোর সবচেয়ে আকর্ষণীয় এক্সাম হচ্ছে এটা, বা আকর্ষণীয় পোস্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, এটা ধরে নিই। তারপর বিভিন্ন সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসারের এক্সাম থাকে, সেটা একটা। এরপর আমরা যদি বিভিন্ন প্রাইভেট ব্যাংক দেখি, সেখানে হচ্ছে বিভিন্ন পোস্টের প্রবেশনারি অফিসার বা এমটিও টাইপের বিভিন্ন পোস্টে এক্সাম নেওয়া হয়। তো বিসিএস এ পড়লে এইখানে যে কোয়েশ্চেনগুলো হয়, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু বা প্রত্যেকটা জিনিসের সিলেবাসই কিন্তু সেম প্যাটার্নের। যেমন হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকের কথা যদি বলি, সেখানে আমার থাকবে ম্যাথস, ইংলিশ, জেনারেল নলেজ, এগুলো থাকবে। রিটেনেও কিন্তু হয়তো বাংলা অ্যাড হবে। সিনিয়র অফিসার এক্সামেও সেম ম্যাথ, ইংলিশ, জেনারেল নলেজ, বাংলা এগুলো থাকে। অ্যান্ড এই প্রাইভেট ব্যাংকের এক্সামগুলো, সেখানেও কিন্তু এই ম্যাথ, ইংলিশ, জেনারেল নলেজ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এগুলো থাকে। তো আপনি যদি চিন্তা করে দেখেন যে বিসিএস এর সাথে ডিফারেন্সটা কোথায়, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রিলিমিনারি প্রিপারেশনটা যখন নিচ্ছেন, সেই প্রিলিমিনারির প্রিপারেশনটার সাথে সাথে আপনার এই প্রিপারেশনগুলো তো হচ্ছে, জেনারেল নলেজ তো ডেফিনেটলি হচ্ছে, কারণ বিসিএস এর জন্য যে লেভেলের জেনারেল নলেজ পড়া লাগে, অন্য কোনো এক্সামের জন্য এত জেনারেল নলেজ আসলে পড়া লাগে না। তো আপনি ম্যাথ ইংলিশ পড়ে ফেলতেছেন, বাট কথা হচ্ছে আপনার লেভেল অফ ডিফিকাল্টিটা একটু ডিফারেন্ট হবে। যেমন বাংলাদেশ ব্যাংকের ম্যাথ ইংলিশ পোর্শনটা কিন্তু বিসিএস এর চেয়ে অনেক বেশি টাফ হয়। তো বাট বিসিএস এর রিটেন যদি আপনি প্রিপারেশন নিয়ে নেন, তাহলে কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের ম্যাথ ইংলিশের প্রিপারেশন আপনার হয়ে যাচ্ছে। সিনিয়র অফিসার এক্সামগুলোতে ম্যাথ ইংলিশ অত টাফ হয় না, বিসিএস এর প্রিপারেশন যেটা আপনি পড়বেন মোর দেন এনাফ। বাট হয়তো যেটা হয় অনেক সময় যে বিসিএস এর মতো যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, অতটা স্ট্যান্ডার্ড হয়তো হয় না, বাট একটা পার্টিকুলার মানে একটা স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে ডেফিনেটলি। বাট বিসিএস বা পাবলিক সার্ভিস কমিশন যেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করে, হয়তো এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আপনারা মানে করে না, কারণ হয়তো দেখা যাবে অনেক কয়েকটা আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসে যেগুলো আসলে না জানারই কথা। তো দেখা যায় যারা 6-7 বছর 8 বছর ধরে পড়ছে, ওদের হয়তো দু একটা কমন বেশি পড়ে গেছে, তো তখন একটা ঝামেলা হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে এত পড়েও পারলাম না। বাট ইভেনচুয়ালি জিনিসটা কিন্তু প্রিপারেশনটা কিন্তু আপনার সেম হয়ে যাচ্ছে। আচ্ছা, ডেইলি পড়ার রুটিনটা হচ্ছে আপনার কেমন হওয়া উচিত? ডেইলি পড়ার রুটিনটা আসলে আপনার এক একজনের মানে এক এক রকম হবে। কারণ আপনার পড়ার রুটিন যদি আপনি চিন্তা করে দেখেন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, তখন দেখা যাবে যে আপনার সায়েন্স অ্যান্ড কম্পিউটার টাইম কম দিলে হচ্ছে। বাট যে কিনা আর্টস বা কমার্সের, সে কিন্তু আসলে সায়েন্স বা কম্পিউটারে আপনার যদি বেশি টাইম দিতে চায়, তাহলে তাকে অনেক আগে থেকে পড়া শুরু করতে হবে। সো এটা আসলে ওভারঅল আপনার কারেন্ট কন্ডিশনটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাট তারপরে আমি যেটা সাজেস্ট করব, পড়ার রুটিনটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে একদম প্রথম কথা হচ্ছে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। আমি 2 দিন পড়বো, 3 দিন পড়বো, তারপরে 3 দিন গ্যাপ দিব, মনে হবে যে একটু ট্যুর দিয়ে আসি, বা মন খারাপ, পড়তে ভালো লাগতেছে না, টায়ার্ড, পড়তে পারবো না, এই টাইপের জিনিসগুলো আসলে করলে হবে না। সো আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। অ্যান্ড ডেইলি রুটিন না বলে আমি যে জিনিসটা সাজেস্ট করি সেটা হচ্ছে উইকলি রুটিন। কারণ ডেইলি রুটিনটা আপনার জন্য একটু টাফ হয়ে যায়, ডেইলি রুটিনটা সবসময় মেনটেন করা পসিবল হয় না। বাট বেটার হয় আপনি যদি একটা উইকলি টার্গেট সেট করে পড়েন, যে উইকলি টার্গেট, ঘন্টা টার্গেট করবো না, আমি আমার সিলেবাসের পোর্শন টার্গেট করব। এখন কোন উইকে আমি হয়তো টার্গেট করলাম যে আমাকে ম্যাথের 4টা চ্যাপ্টার করতে হবে, আর সে ফর এক্সাম্পল বাংলাদেশের সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা পড়তে হবে, সরকার ও রাজনৈতিক ব্যবস্থা। আচ্ছা, তো সরকার ও রাজনৈতিক ব্যবস্থা আপনি পড়বেন, এই 4টা চ্যাপ্টার সরকার ও রাজনৈতিক ব্যবস্থা আমি পড়বো 1 সপ্তাহে। সো তখন আপনাকে আপনার স্পিড অনুযায়ী কভার করতে হবে। আপনার টার্গেট হবে এটা আমার উইকলি টার্গেট, এই উইকের মধ্যে আমি এতটুকু শেষ করব। এখন এটা শেষ করতে যদি আপনার ওই উইকে 6 ঘন্টা করে পড়া লাগে ডেইলি, আপনি 6 ঘন্টা করে পড়বেন। যদি আপনি মনে করেন যে আপনার 1 ঘন্টা পড়ে আমি এই পার্টিকুলার টার্গেটটা শেষ করতে পারবো, তাহলে আপনি শেষ করে ফেলবেন। যদি আমার মনে হয় যে আমার কিছু টাইম বেঁচে যাচ্ছে, আপনি এক্সট্রা জিনিস অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে, খুব একটা প্রবলেম হওয়ার কিছু না। আচ্ছা,
আচ্ছা, সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা লাইভ ক্লাসটা এখানে শেষ করতে পারি। তবে একটা জিনিস হচ্ছে হলো কি, আপনারা যদি কোর্সে এনরোল করেন ডেফিনেটলি আপনাদের অনেক সুবিধা হবে, কারণ বিসিএস এর যেই মেজর প্রবলেমটা মানুষ ফেস করে সেটা হচ্ছে হলো কি আপনার কিভাবে পড়তে হবে সেই জিনিসটা শুরুতে অনেক প্রবলেম করে আর কি, যে আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ি বা মাস্টার্স পড়তেছি, আমি কিভাবে পড়বো, এখন মাস্টার্স শেষ করবো নাকি মাস্টার্স শেষ করবো না, না করে পড়বো, আমি চাকরি করতেছি, চাকরি করে আমি দিন শেষে বাসায় এসে টায়ার্ড হয়ে একদমই পড়তে পারতেছি না, আমি কি চাকরি ছেড়ে দিব নাকি পড়বো, এই টাইপের বিভিন্ন কোয়েশ্চেন থাকে। বাট যদি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে দেখি তাহলে যেহেতু আপনাকে ওই একটা হেডেক থাকে মাথায় যে আমাকে 5-6 ঘন্টা করে দিনে পড়তে হবে, ওই হেডেকটা যখন চলে যাবে তখন কিন্তু আপনি অনেকগুলো জিনিস একসাথে মেনটেন করতে পারবেন। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস কথা বলেছি কোর্সে, আরও হচ্ছে হলো কি আমাদের লাইভ ক্লাসে ডেফিনেটলি আপনাদের সাথে এগুলো নিয়ে আরও অনেক ডিসকাশন হবে, যেহেতু প্রতি 10 দিন 12 দিন পর পরই আমরা একটা করে লাইভ ক্লাস করছি। তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, আপনাদের যে কোনো প্রবলেম, যদি আপনাদের রুটিন নিয়ে প্রবলেম হয় সেগুলো নিয়ে কোয়েশ্চেন করলে আমরা ওটা নিয়ে ডিসকাস করছি, আরও সামনে ফিউচারে আরও করা হবে। সো কারো যদি আচ্ছা, একটা কোয়েশ্চেন করেছেন যেটা স্যার, যারা এখনো কোর্সে ভর্তি হয় নাই তারা কি পরে ভর্তি হলে লাইভ ক্লাস পাবে কিনা? হ্যাঁ, লাইভ ক্লাস ডেফিনেটলি পাবে। লাইভ ক্লাসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আমাদের প্রতি মাসেই হচ্ছে 2-3টা লাইভ ক্লাস হতে থাকবে। সো যতদিন পর্যন্ত আমার ট্রেনিং শুরু হয়ে গেলে হয়তো শুক্র শনিবারে পসিবল। সো এই জিনিসগুলো হচ্ছে হলো গিয়ে লাইভ ক্লাস চলবে আপনাদের সুবিধা মতো টাইমে, আমার সুবিধা মতো টাইমে লাইভ ক্লাস হচ্ছে আমরা নিব। সো ওইভাবে হবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আর কোনো কোয়েশ্চেন না হলে আপনাদের সাথে হোপফুলি কোর্সে দেখা হবে, অ্যান্ড লাইভ ক্লাসেও আপনাদের সাথে আরও ডিটেলসে কথা হবে, আপনাদের যে কোনো প্রবলেম সব কিছুই সলভ করে দেওয়া হবে। থ্যাংক ইউ।